ভবিষ্যতে আপনার মানে ভারতের প্রতি বা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? দেখুন, আপনি যেটা বললেন যে বিএনপির সাথে তাদের একটা দূরত্ব আছে, অবশ্যই আমরা যদি দেখি যে এমন নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে, সেন্টার দখল করে একজন, আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। সাথে সাথে আরেকটি বিষয় আমি বলবো, বিএনপি যদি ওদের নেতাকর্মীগুলো ঠিক করতে না পারে তাহলে আমরা ঠিক করার দায়িত্ব নিয়ে নিব, কিন্তু ইনশাআল্লাহ একদম একটাকেও ছেড়ে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম, আমি আপনাকে দেখাবো নির্বাচনকে কেন্দ্র করে এই মাত্র তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দিলেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে একই বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে, সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী, বিশ্ববাসী, আপনারাও। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। স্ব আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে, আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13 সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। বিএনপি যদি ওদের নেতাকর্মীগুলো ঠিক করতে না পারে তাহলে আমরা ঠিক করার দায়িত্ব নিয়ে নিব, কিন্তু ইনশাআল্লাহ একদম একটাকেও ছেড়ে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। 1,76,000 ভোট বিএনপি পাইছে, এই জোটও 1,68,000 ভোট পাইছে। 1,68,000 মানুষকে প্রতিপক্ষ বানায় কেউ যদি রাজনীতি করতে চায়, রাজনীতি করতে দেওয়া হবে না। ভালোপাড়া, এটা কি আমাদের নামাজ পড়তে গেছিল নামাজের আগে, তোমার কাছে কি ছিল? ওই যে একটা ব্যাগ ছিল, ওটা দেখে তারপরে কি তোমাকে থাপ্পড় মারছে কে? ওখানে কে? ওইটা ও কি করে? বিএনপি করে? ওরা বিএনপি করে, ওরা বিএনপি করে। তখন তোমাকে মানে কয়েকটা মারছে এরকম? হ্যাঁ, কয়েকটা তো বেশি আর কি। আমি ছিলাম আটবাড়িতে, তখন আমার বউ সময় সময় টেউনোর বাসায় নিয়ে গেছিল। আজকে ওখানে টেউনো নাই, বন্ধ। আমি আর কি রাস্তায় লাগাই পাইছি, তখন আর কি বাড়ি আসলাম, ঘুরে আসেন। মানে এরা এদের এতটা ইয়া হয়ে গেছে। আমি শুধু একটা জিনিস বলি, মানে বিএনপি যদি এদের এই ধরনের মানে সন্ত্রাসী নেতাকর্মী গুলাকে না ঠিক করতে পারে, বিএনপির অস্তিত্ব এই দেশে থাকবে না। এরকম বলে দিতেছি। মানে একটা 10 বছরের বাচ্চা একটা শাপলাকলির প্রতীক ব্যাস নিয়ে
ও হাঁটতেছে, এটার জন্য যদি ওর গায়ে হাত তুলতে পারে তাহলে এদের ভবিষ্যৎ অন্ধকার। এগুলা ধীরে ধীরে এদের অবস্থা নাই হয়ে যাবে এরা যদি এই শিক্ষাগুলো না নেয়। আমি শুধুমাত্র মানে তারেক রহমান না বা এই আসনে ব্যারিস্টার নওশাদ জমির না, আমি সবাইকে এই জিনিসটা একদম স্পষ্ট করে বলতেছি, বিএনপি যদি ওদের নেতাকর্মীগুলো ঠিক করতে না পারে তাহলে আমরা ঠিক করার দায়িত্ব নিয়ে নিব, কিন্তু ইনশাআল্লাহ একদম একটাকেও ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 1,76,000 ভোট বিএনপি পাইছে, এই জোটও 1,68,000 ভোট পাইছে। 1,68,000 মানুষকে প্রতিপক্ষ বানায় কেউ যদি রাজনীতি করতে চায় রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, একদম রাজনীতি ছুটা দেওয়া হবে বলে দিয়েছে। এবং এটাও স্পষ্ট করে বলে, এই যে 8,000 ভোটের পার্থক্য, এরকম হাজারটা প্রমাণ আছে, এখানে মেকানিজম করা হয়েছে। আমাদেরকে ভোটে হারাইতে পারতো না, ভোট কেন্দ্র আটকায়, ভোট কেন্দ্র দখল করে এদের সন্ত্রাসী নেতা কর্মীগুলা সাংবাদিক সাজে এরা ভোট চুরি করে এটা করছে। তারপরও আমরা একটা সুন্দর পরিবেশের জন্য আমরা মেনে নিয়ে শুভেচ্ছা জানায় পর্যন্ত আসছি, এইটুকু সৎ সাহস দেখাইছি, উদারতা দেখাইছি। এখন এরা যদি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করায় একদম সবার নেতাগিরি ছুটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আগেকার রাজনীতি আর নাই যে কেউ একজন এমপি হইছে আর ক্ষমতায় গেছে দেখে তার পায়ের নিচে থাকবে আর সে মাথায় উঠে নাচবে। মাথায় উঠে গেলে একদম আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে। একদম সবাই আপনারা আপনাদের জায়গা থেকে পায়ে পাড়া দিয়ে আমরা কারোর সাথে লাগতে যাব না, কিন্তু এইরকম কার্যক্রম যদি করে, একটা 7-8-10 বছরের ছেলে একটা শাপলাকলির ইয়া নিয়ে ঘুরতেছে, ওকে ওরা পিটাইতে দ্বিধা করে না, ওকে ওরা থাপড়াইতেছে, মানে কত বড় নিকৃষ্ট হয়ে গেছে এরা। এবং আজকে পঞ্চগড় 1 আসনে এরকম 25-30টা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। আমি আমার জায়গা থেকে একদম স্পষ্ট করে আপনাদেরকে বলতেছি, পায়ে পাড়া দিয়ে লাগবো না, আমরা আমাদের সুস্থ রাজনীতি করব, কিন্তু কেউ যদি বেশি করে একদম ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জয়ের পরে করেনি, জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে, যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিত ভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো, মানে এমপির চেয়েও বড় কিছু পাবো, মন্ত্রিত্ব আর কি হতে পারে। আমি না বলে দিয়েছি, বলেছি 12 তারিখের পর যদি কথা হয় 12 তারিখের পর হবে। গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে, হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে, জানি না আমি, তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই। দলের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য, সার্টেনলি সেই আন্দোলনে আমি শরীক ছিলাম। কিন্তু একই সঙ্গে দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, কি করে রেন্ট সেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব? তা তো নয় নিশ্চয়ই। সিম্পল, আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরের, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি, তো আশা করবো এগুলো কম হবে। আমাকে তো শুধুমাত্র আমার আসনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল এবং তারা বিষয়টা এমন ভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি এক সময় করতাম এই জন্য। সো তারা বলেছিল যে রুমিনকে হারাতেই হবে এবং সদরের যিনি বিএনপির ক্যান্ডিডেট তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে 2টো ইউনিয়ন নিয়ে এবং সেই মামলায় আমি জিতেওছি। উনি ওনার অর্থ করি সময়, কারণ ওনার আসলে কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1400 কোটি টাকা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও উনি এমপি হয়েছেন সদরে। তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাইল আশুগঞ্জেই কাটাতেন, আর বাকি সময় সরাইল আশুগঞ্জের যিনি দলীয় প্রার্থী তিনি সদরে কাটাতেন। সো এটা মোটামুটি একটা বিরাট সিন্ডিকেট এগেইনস্ট রুমিন। কিন্তু দেখুন, মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ, প্রশাসন তুচ্ছ, দল তুচ্ছ, সিন্ডিকেট তুচ্ছ, টাকা তুচ্ছ। মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন। আমি হেভিওয়েট না, কিন্তু হেভিওয়েট যারা হয় তারা সাধারণত দলের হেভিটা নিজের কাঁধে নিয়ে হেভিওয়েট হয়। আমার যেহেতু দলের ওয়েট কাঁধে নিতে হচ্ছে না, সো আমাকে 5 বছর পর আসতে হলে আমার কাজ দিয়েই আসতে হবে।
আমার পাশে দল থাকবে না, উল্টা দেখা যাবে বিভিন্ন দল মিলে আমার বিরুদ্ধে সিন্ডিকেট করে নামবে। আসিফ মাহমুদ সজীব ভাইয়া তার ফেসবুক স্ট্যাটাসে দিল, বিএনপি নির্বাচনে গতকাল জয় হওয়ার পরে পুরো বাংলাদেশ ব্যাপী বিএনপির নেতাকর্মীরা এই 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করছে, এরপরে তাদের পরিবারকে ভয় দেখাচ্ছে, এলাকা ছাড়া করছে, বিভিন্ন হুমকি দিচ্ছে। তো আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলার চেষ্টা করছে বিরোধী দলদের দমন পীড়ন করলে কখনো গণতন্ত্র ঠিক থাকবে না। এবং পঞ্চগড়ে সার্জিসের আসনে সার্জিসের যে নেতাকর্মীরা আছে তাদের উপরও বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে, অভিযোগ করেছে। তো বলতে চাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন বিরোধী দলে থেকে বিরোধী দলদের শেল্টার চাচ্ছেন, তাই না? অথচ যখন কোটা না মেধা করে চিৎকার করেছেন, যারা কোটা বন্ধ করার জন্য রক্ত দিয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে কোটাতেই যখন মন্ত্রী হলেন, তখন মন্ত্রী হয়ে তো ভুলে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা হামলা করেছেন, মামলা করেছেন, নিপীড়ন করেছেন, হত্যা করেছেন। তখন কোথায় ছিল এই বিরোধী দলের গণতন্ত্রের বাণী? যখন উপদেষ্টা ছিলেন, যে ওই যে আপনার পুলিশ হেডকোয়ার্টারে যে জুস খেয়েছেন আর প্রজেক্টর দেখে গোপালগঞ্জে মানুষদের হত্যা করার সিগন্যাল দিয়েছেন, অর্ডার দিয়েছেন, তখন কোথায় ছিল এই গণতন্ত্রের বাণী? ও এখন গায়ে ঘা লেগেছে কারণ এখন ওই বিরোধী দলে মার খাওয়ার সময় এসেছে, তাই? আপনারা একটা নতুন বাংলাদেশ দিতে চেয়েছিলেন, নতুন বাংলাদেশ তো দেন নাই, বরং পুরনো প্রথাকে ফেল করে নতুন কিভাবে স্বৈরাচার হওয়া যায় সেটা চিন্তা করেছেন। এখন আসছেন জ্ঞান দেওয়ার জন্য, কারণ এখন তো বিরোধী দল, বাস খাওয়ার সময় আসছে এর জন্য, তাই না? বাংলাদেশে যে মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান, এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোনো আলেম আর পাশ করার কোনো সুযোগ নেই। কথা ঠিক না? আচ্ছা, ইনসাফের সাথেই বলেন, মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় আলেম বাংলাদেশে কয়জন আছে হাতে গোনা? বলেন আপনি। একেবারে দলমত নির্বিশেষ চোখ বন্ধ করে মামুন সাহেব যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ দৌড়ে যায়, আস্থা ভালোবাসার জন্যই তো যায়। কি বলেন? তারা হেরে যায়। চরমনাই পীর সাহেব, নাইবে আমির, কত মুরিদ, কত ভক্ত, কত মহব্বতের মানুষ, তার অভাব নাই। ঠিক না? বেরিয়ে বলেন। দুনো আসনে নাকি উনি ফেল। কেন ফেল? মানুষ ভোট দেয় নাই? দিয়েছে তো, মানুষ অবশ্যই ভোট দিয়েছে। ওই যে আগে বলেছি, কট্টরপন্থী মুসলমান শরিয়া চায়, তাদেরকে পাশ করতে দেওয়া হবে না, সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারায় দেওয়া হবে। খালেদ সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরের কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন, খুব জনপ্রিয় মানুষ। সাইকেল চালায়া আপনারা নির্বাচন করেন, এত জনপ্রিয় বৃদ্ধ মানুষ, আলেম মানুষ, এলাকার মানুষ মাথায় করে নাচে। তারা বাবারেও চেয়ারম্যান বানিয়েছে, ছেলেকেও মেম্বার বানিয়েছে। এলাকার লোকেরা জোর করে, বাবাও আলেম ছেলেও আলেম। এই লোকটা ফেল করেছে। কি করে ফেল করে তারা? এই ধরনের জনপ্রিয় মানুষ কি করে ফেল করে? মেকানিজমটা কোথায়? এর মানে আপনিও ভোট দেবেন, ভোট কালেক্ট হবে, সব হবে, ঘোষণা হবে না। এটার নাম গণতন্ত্র। প্রিয় দর্শক, ভীষণ মর্মবেদনা নিয়ে কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব। এটা শুধু আমার দুঃখ না, দুঃখ আপনাদেরও, কারণ আপনারাও মিস করছেন, আমিও মিস করব, আরো অনেকেই মিস করবেন। তাদের কথা বার্তা, চাল চলন, আচার আচরণ, হুঙ্কার, ধমকি, ধামকি, সমস্ত কিছু আমরা ফলো করি। আমরা তাদেরকে নিয়ে কথা বলি, দু চারটা কথা বলতে চেষ্টা করি। তারা এত আলোচিত, কিন্তু তারা এখন নেই, তারা থাকবেন না, তারা কথা বলবেন না। আই এম তো হতাশ, আপনিও হতাশ। এক নম্বরে আছেন আমাদের সার্জিস আলম, কেউ কেউ বলে থাকেন সার্ভিস আলম। আরেকজন হচ্ছেন ডারবি নাসির উদ্দিন পাটোয়ারি। আরেকজন হচ্ছেন, আরো দুইজন ব্যারিস্টার, একজন হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ, আরেকজন হচ্ছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। কি অসাধারণ কথা বলতেন তারা। আজ বেদনার সাথে সার্জিস আলমের কথা যদি আপনাদেরকে বলি, কত চিৎকার করেছেন, কত কথা বলেছেন ভাঙা গলায়, আমরা শুনেছি, কত হুঙ্কার দিয়েছেন। শেষ মুহূর্তে তিনি পবিত্র উমরাহ পালন করে এসছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তিনি মানুষের ভালোবাসা পাননি।
তিনি ব্যাপক সাফল্যের সাথে পরাজিত হয়েছেন। তার জন্য দুঃখ হয়। তার বিদায়ে আমাদের অনেকেই আজ মর্মাহত। সার্জিস আলমের কণ্ঠ আমরা আর শুনতে পাব না, এবং তাদের সরকারও নেই, তাদের কোনো বন্ধু বান্ধব নেই। তারা শত্রু তৈরি করেছেন। আওয়ামী লীগ শত্রু, বিএনপিও তাদের শত্রু, বিএনপিকেও তারা শত্রু করেছেন। এবার যদি আছে নাসিরউদ্দিন পাটোয়ারি, ডারবি সাহেবের কথা, আহা কি হুঙ্কার, কি মানে ধরাকে সরা জ্ঞান করা, অসাধারণ। মানে এই পৃথিবীতে মনে হয় তিনি ছাড়া আর কেউ নেই, আর কেউ থাকতে পারবে না। ঢাকা ৮ আসনে তিনি নির্বাচন করেছেন, সাফল্যের সাথে পরাজিত হয়েছেন। তার হুঙ্কার, তার চিৎকার সারা ঢাকা শহর কেঁপেছে। আজ তিনি বাকরুদ্ধ, তিনি স্তব্ধ হয়ে গেছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ তার শত্রু, ঠিক আছে, আবার এখন শত্রু বিএনপি। বিএনপির কাউকে ছেড়ে কথা বলেননি। কত মানে কত উদ্দীপনা দেখিয়েছেন, কত হুঙ্কার দিয়েছেন, সেসব হুঙ্কার এখন স্তব্ধ হয়ে গেছে। মির্জা আব্বাসের মতো মানুষকে নানান কথা বলে উত্ত্যক্ত করেছেন। এলাকাবাসী উত্ত্যক্ত হয়েছে তার হুঙ্কারের কাছে। তিনি বলেছেন, আমি যদি নাও জিতি তাও মির্জা আব্বাসের এই আসন আমি তছনছ করে ছাড়বো, মির্জা আব্বাসকে খেয়ে ছাড়বো। সে ডারবি নাসিরউদ্দিন পাটোয়ারি আজ প্রয়াত, তার কথা আমরা শুনবো না। দুঃখ। ব্যারিস্টার ফুয়াদ কি না বলেছেন, কি না করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে। কোন কথাটা বাকি রেখেছেন? কিছুই বাকি রাখেন নাই। হুঙ্কার, গর্জন, চিৎকার। ব্যারিস্টার ফুয়াদ আজ কোথায়? তাকে খুঁজছে বিএনপি, খুঁজছে আওয়ামী লীগ, খুঁজছে সাধারণ মানুষ, খুঁজছে তার কথা শোনার জন্য। কিন্তু তিনি তো আর কথা বলবেন না। তিনি বাকরুদ্ধ, তিনি স্তব্ধ হয়ে গেছেন। আরেকজন আছেন, তিনিও ব্যারিস্টার, ব্যারিস্টার ইংল্যান্ড থেকে পড়ে এসছেন। জান্নাত বিক্রেতা, দাড়িপাল্লার বিক্রেতা। আমাদের কিয়ামতের পরে হাসরের ময়দানে কি থাকবে সেখানে তিনি দেখেছেন, তিনি জানেন সেখানে একমাত্র দাড়িপাল্লা ছাড়া আর কিছুই থাকবে না। তিনি ব্যাপকভাবে প্রচার করেছেন দাড়িপাল্লার, যে জান্নাতে যেতে হলে পাল্লা, দাড়িপাল্লা লাগবে। জান্নাতের টিকিট বিক্রি করেছেন, অর্থ সহকারে বিক্রি করেছেন। জান্নাতে যাওয়ার হাত খরচ সহ তিনি টিকিট বিক্রি করেছেন। কিন্তু তিনি এখন বাকরুদ্ধ। আমরা তার কথা আর শুনতে পাবো না। আফসোস। আমি আর বেশি কথা বললাম না, তবু আরেকটা বলি। 501-এর বক্তব্য, হুঙ্কার, চিৎকার আমরা শুনব না, স্তব্ধ হয়ে গেছে। আরো অনেকে আছে, ধীরে ধীরে আপনাদেরকে জানাবো। আরো অনেকের ভাষা স্তব্ধ হয়ে গেছে। বনি আমিন, জ্যাকব মিল্টন, ইলিয়াস হোসাইন, ফ্রান্সের পিনাকি ভট্টাচার্য, জুলকারনাইন শায়ের, কনক সারোয়ার, তারাও বিশ্রামে চলে গেছে, স্তব্ধ, কথা বলবেন না, হতাশ। আমরা তাহলে কাকে নিয়ে কথা বলবো? কাদেরকে নিয়ে আমরা বেঁচে থাকব? আপনারা যেমন দুঃখ পেয়েছেন, আমিও দুঃখ পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত, যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি
যুক্তরাজ্যের যত প্রবাসী আছেন, ইউরোপের যত প্রবাসী আছেন, সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে থেকে যখন প্রায় 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ, প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। আজকে মানুষটি আমাদের মাঝে নাই, একটি মানুষের কথা আমার খুব মনে পড়ছে, মরহুম কমরুদ্দিন সাহেবের কথা। এই মানুষটি, সে সময় আমি অসুস্থ ছিলাম, এবং এই মানুষটি যেভাবে তার সময়ের সব কিছু দিয়েছেন, সব কিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন, তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে প্রায় 55 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে, লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে, বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আজকে থেকে 55 বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের একটি প্রত্যাশা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল কিভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে। আপনারা যারা আজকে বিদেশে আছেন, প্রবাসে আছেন, বিশেষ করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনারা আছেন, সেই দেশগুলোতে যেহেতু আমরা এখানে ঘরে উপস্থিত সকলে আমরা ইউকেতে আছি, আমরা যখন পথে বেরোই ঘর থেকে, পথগুলো যখন পরিষ্কার, মোটামুটিভাবে পরিষ্কার দেখি, আমরা যখন এখানে NHS এর হেলথ সুবিধা নিতে চাই, বা আমরা যখন অন্য অন্য সোশ্যাল সুবিধাগুলো পাই এই দেশের বৈধ নাগরিক যারা, তখন কিন্তু নিজের অজান্তেই আমরা চিন্তা করি যে আহা, আমাদের দেশটা যদি এমন হতো। আমরা চিন্তা করি না? প্রত্যেকটা মানুষ এখানে আমরা চিন্তা করি। আপনারা হয়তো পরিবারকে নিয়ে হলিডেতে যান, ইউকের ভিতরেও যারা যান, বিভিন্ন হলিডে স্পটে যখন আপনারা যান, সেই স্পটগুলোতে অনেক কিছু যে আছে তা না, কিন্তু তাদের যা আছে এমন সুন্দর করে তারা রাখে যে সেখানে মানুষ যায়, দেখে কি তাদের ইতিহাস, কি তাদের ঐতিহ্য, কি তাদের সামাজিক মূল্যবোধ। সেই জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস করি যে আমাদের দেশটি যদি এমন হতো। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে যেই মানুষগুলো যুদ্ধ করেছিল, সেটি প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে, সেই মানুষগুলো কিন্তু দেশকে নিয়ে এমনই পরিকল্পনা করেছিল, এমনই প্রত্যাশা, আশা ছিল। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।